বন্ধুরা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনা হল বাংলাদেশের 4টি প্রধান শহর যেখানে ভারতীয় হাইকমিশন এবং সহকারী হাইকমিশন অফিস অবস্থিত। এই অফিসগুলি নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ ন্যাশনাল গার্ড এবং বাংলাদেশ রাজ্য পুলিশের। আশ্চর্যজনকভাবে এই 4টি শহরে অবস্থিত এই ভারতীয় অফিসগুলি কার্যত পর্যাপ্ত নিরাপত্তা ছাড়াই পরিচালিত হয়। স্থায়ী পুলিশ মোতায়েন নেই বা কোনো উচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেই। এর ফলে প্রশ্ন ওঠে, যদি আগামীকাল কোনো উগ্রপন্থী সংগঠন আক্রমণ করে তাহলে আমাদের কর্মকর্তাদের সুরক্ষা কে দেবে? এই পরিস্থিতি আরও খারাপ হয় কারণ 1961 সালের কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা কনভেনশনে স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো বিদেশি দূতাবাস বা হাইকমিশনের নিরাপত্তার একমাত্র দায়িত্ব স্বাগতিক দেশের। এর অর্থ হল ভারতীয় হাইকমিশন এবং সহকারী হাইকমিশনকে নিরাপত্তা প্রদানের জন্য বাংলাদেশের আইনি বাধ্যবাধকতা রয়েছে। তা সত্ত্বেও বাংলাদেশ সরকার ধারাবাহিকভাবে এই দায়িত্ব এড়িয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করা হচ্ছে না এবং ভারতের উদ্বেগগুলিকে গুরুত্বের সাথে নেওয়া হচ্ছে না। এখন গল্পের সবচেয়ে বড় মোড় আসে, কারণ বাংলাদেশ, যা তার নিজের দেশে ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তা দিতে অক্ষম, ভারতের উপর চাপ সৃষ্টি করছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেন নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনকে Z+ বা NSG স্তরের নিরাপত্তা প্রদানের দাবি করেছেন। অন্য কথায়, ভারত যে একই নিরাপত্তা দাবি করছে যা তারা নিজেদের দিতে অক্ষম। বন্ধুরা, একটি বড় অগ্রগতি ঘটছে। আসুন এই ভিডিওতে বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে আরও এগিয়ে যাওয়ার আগে দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন প্রশ্ন হল, কেন তৌহিদ হোসেন হঠাৎ এই দাবি উত্থাপন করলেন? বাংলাদেশে সম্প্রতি এক হিন্দু যুবকের নৃশংস হত্যাকাণ্ডকে এর কারণ হিসাবে উল্লেখ করা হচ্ছে। এই ঘটনায় ক্ষুব্ধ ভারতীয় নাগরিকরা দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের বাইরে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করেন। কোনো ভাঙচুর বা সহিংসতা হয়নি। লোকেরা কেবল প্রশ্ন জিজ্ঞাসা করছিল এবং উত্তর দাবি করছিল। কিন্তু এই সহজ ঘটনাটি বাংলাদেশ সরকারকে আতঙ্কিত করে তুলেছিল। তুলনামূলকভাবে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের বাইরে ইতিমধ্যেই পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। এমনকি ভারতীয় কর্মকর্তাদের বাসভবনকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। জনতা সীমান্ত অতিক্রম করেছে। তা সত্ত্বেও ভারত কখনো বাংলাদেশকে তার হাইকমিশন বন্ধ করার দাবি করেনি। কিন্তু এখন একই হুমকি ভারতকে দেওয়া হচ্ছে। এই পুরো বিষয়টি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে। বাংলাদেশ কি দ্বিমুখী নীতি গ্রহণ করছে? আন্তর্জাতিক আইন কি কেবল দাবির জন্য, বাস্তবায়নের জন্য নয়? আর ভারতের কি নিঃশর্তভাবে বাংলাদেশের দাবি মেনে নেওয়া উচিত? এই প্রশ্নগুলো মাথায় রেখেই আমাদের এই বিষয়টি আরও গভীরভাবে বুঝতে হবে। বন্ধুরা, পরিসংখ্যান এবং বাস্তবতার আলোকে যদি আমরা এই পুরো বিষয়টি পরীক্ষা করি তাহলে চিত্রটি আরও স্পষ্ট হয়ে ওঠে। গত কয়েক মাস ধরে বাংলাদেশের বিভিন্ন অংশ থেকে ধারাবাহিকভাবে এমন খবর আসছে যেখানে সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের লক্ষ্যবস্তু করা হয়েছে। অনেক ক্ষেত্রে মন্দির ভাঙচুর করা হয়েছে, দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়েছে, এমনকি মানুষদের জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। ভারত যখন এই ঘটনাগুলিতে উদ্বেগ প্রকাশ করেছে তখন বাংলাদেশ সরকার এগুলিকে অভ্যন্তরীণ বিষয় বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। এখন প্রশ্ন উঠছে, পরিস্থিতি এত সংবেদনশীল থাকা সত্ত্বেও ভারতীয় হাইকমিশন এবং সহকারী হাইকমিশন কতটা নিরাপদ? বাংলাদেশের বিভিন্ন শহরে 4000-এরও বেশি ভারতীয় কর্মী এবং তাদের পরিবার বাস করে। তাদের নিরাপত্তার দায়িত্ব কেবল স্থানীয় পুলিশের উপর ছেড়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে এই পরিস্থিতিতে অতিরিক্ত নিরাপত্তা স্তর প্রয়োজন, কিন্তু বাংলাদেশ কোনো স্থায়ী প্রহরী পোস্ট স্থাপন করেনি বা কোনো বিশেষ সুরক্ষা প্রোটোকল বাস্তবায়ন করেনি। অন্যদিকে ভারতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ইতিমধ্যেই দিল্লি পুলিশের 24 ঘণ্টা নিরাপত্তার আওতায় রয়েছে। প্রতিটি প্রবেশ এবং প্রস্থান স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। আশেপাশের এলাকায় টহল দেওয়া হচ্ছে এবং যে কোনো জরুরি অবস্থার জন্য কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক রাখা হয়েছে। তা সত্ত্বেও বাংলাদেশের দাবি যে ভারতীয় জনসাধারণের উপর তাদের আস্থা নেই, তা নিজেই প্রশ্নবিদ্ধ। অতীতের রেকর্ডগুলি দেখলে ভারতে কোনো বিদেশি দূতাবাস বা হাইকমিশনে আগুন লাগানো বা আক্রমণের ঘটনা কখনো ঘটেনি। বিপরীতে কানাডা, ব্রিটেন, পাকিস্তান এবং বাংলাদেশে বিদেশি মিশনগুলিতে আক্রমণ করা হয়েছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনের বাইরে সহিংসতা এবং ভাঙচুরের ঘটনা সমগ্র বিশ্ব প্রত্যক্ষ করেছে। তবুও ভারত কূটনৈতিক মর্যাদা বজায় রেখেছে এবং কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়া থেকে বিরত রয়েছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝার বিষয় হল যে ভিয়েনা কনভেনশন কেবল নিরাপত্তা প্রদানের কথা বলে না, বরং এটিও বলে যে আয়োজক দেশকে বিদেশি মিশনগুলিতে একটি ভয়মুক্ত পরিবেশ প্রদান করতে হবে। কর্মকর্তারা যদি অনিরাপদ বোধ করেন তবে এটি আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন।
যদি এই মানদণ্ডে বাংলাদেশকে বিচার করা হয় তবে এটি বারবার ব্যর্থ হচ্ছে বলে মনে হয়। প্রশ্নটি সহজ, ভারতের কি প্রথমে তার কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা উচিত নয়? পারস্পরিক সাড়া না দিয়ে বাংলাদেশের দাবি মেনে নেওয়া কি ঠিক হবে? এবং চাপের এই রাজনীতি কি ভবিষ্যতে আরও বিপজ্জনক নজির স্থাপন করবে না? এই বিষয়গুলির উপর ভিত্তি করে ভারতের কৌশল এবং পরিস্থিতি কোন দিকে যেতে পারে তা নিয়ে আলোচনা করা প্রয়োজন হয়ে পড়ে। বন্ধুরা, আমরা যদি ভারতের কৌশল এবং ভবিষ্যৎ সম্ভাবনা পরীক্ষা করি তাহলে চিত্রটি বেশ স্পষ্ট হয়ে ওঠে। ভারত সবসময় এই বিষয়ে আবেগের ভিত্তিতে নয়, নিয়ম, আইন এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে। ভারত কখনো বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তার সাথে আপোষ করেনি। আজও দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন সম্পূর্ণ নিরাপদ এবং কোনো বাস্তব হুমকির সম্মুখীন হয়নি। তবে অন্যদিকে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন এবং সহকারী হাইকমিশন ক্রমাগত নিরাপত্তাহীনতার পরিবেশে কাজ করে চলেছে। ভারত কূটনৈতিক স্তরে বহুবার এই বিষয়টি উত্থাপন করেছে। তা সত্ত্বেও বাংলাদেশ সরকার স্থায়ী নিরাপত্তা মোতায়েন করেনি বা কোনো বিশেষ সুরক্ষা প্রোটোকল বাস্তবায়ন করেনি। কোনো সুনির্দিষ্ট আশ্বাস দেয়নি। এই মনোভাব স্পষ্টভাবে প্রমাণ করে যে বাংলাদেশ চাপ প্রয়োগ করে ভারতের কাছ থেকে ছাড় আদায়ের চেষ্টা করছে। ভারতের জন্য এটি কেবল নিরাপত্তার বিষয় নয়, বরং সম্মান এবং আন্তর্জাতিক রীতিনীতিরও বিষয়। ভারত যদি নিঃশর্তভাবে বাংলাদেশকে এনএসজি বা Z+ নিরাপত্তা প্রদান করে তাহলে এটি এই বার্তা দেবে যে নিয়ম একতরফাভাবে প্রযোজ্য। এটি ভবিষ্যতে অন্যান্য প্রতিবেশী দেশগুলিকে একই রকম চাপ প্রয়োগ করার চেষ্টা করতে উৎসাহিত করতে পারে। এই কারণেই ভারত অত্যন্ত সতর্ক পদক্ষেপ নিচ্ছে। এটা বোঝাও গুরুত্বপূর্ণ যে ভারত বাংলাদেশ সম্পর্ক কেবল কূটনীতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বাণিজ্য, জল, সীমান্ত এবং নিরাপত্তার মতো অনেক বড় বিষয় জড়িত। যদি বাংলাদেশ এই ধরনের দ্বৈত মান গ্রহণ করে তাহলে তা এই সমস্ত ক্ষেত্রে প্রভাব ফেলবে। ভারত স্পষ্ট করে দিয়েছে যে উভয় পক্ষের মধ্যে আস্থা এবং দায়িত্ব বজায় থাকলেই সম্পর্ক শক্তিশালী থাকবে। আমার মতে ভারতের স্পষ্টভাবে বলা উচিত যে যতক্ষণ না বাংলাদেশের ভারতীয় কর্মকর্তারা ভারতের কাছ থেকে যে সুরক্ষা দাবি করছেন ততক্ষণ পর্যন্ত কোনো বিশেষ সুরক্ষার প্রয়োজন নেই। এই সিদ্ধান্ত রাগ বা দুর্বলতা থেকে নয়, বরং আন্তর্জাতিক আইন এবং সমতার নীতির ভিত্তিতে হবে। কিন্তু যদি বাংলাদেশ এখনও হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তার নিশ্চয়তা না দেয় এবং ভারতীয় হাইকমিশনার বাংলাদেশে নিরাপদ না থাকে তাহলে ভারতের উচিত বাংলাদেশের মুখে চড় মারা এবং সমস্ত ভারতীয় কর্মকর্তাদের প্রত্যাহার করা। এখন প্রশ্ন হল, ভারতের কি চাপের কাছে নতি স্বীকার করে বাংলাদেশের দাবি মেনে নেওয়া উচিত নাকি তাদের কর্মকর্তাদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া উচিত? অনুগ্রহ করে নিচের মন্তব্যে আপনার মতামত শেয়ার করুন। যদি আপনার ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে দয়া করে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে প্রচার করুন। জয় শ্রীরাম।